সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে যে 50 লাখের মতো শিক্ষার্থী রয়েছে তার 52% হচ্ছে আমাদের ছেলে, 48% মেয়ে। কিন্তু আমাদের প্রশাসনিক চাকরিতে আপনাদের সঙ্গে আমরা এই তথ্যটি শেয়ার করতে চাই, বাংলাদেশের প্রশাসনিক চাকরিতে এখনও 25% নারী অংশগ্রহণ করে। সর্বশেষ 2018 সালের পরিপত্র জারি হওয়ার আগের যে 3টি বিসিএস পরীক্ষা, সেই 3টি বিসিএস পরীক্ষার 100 জন ক্যাডারের মধ্যে 75 জনই গড়পড়তা 75 জনই পুরুষ এই চাকরি পরীক্ষাগুলোতে নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং এবং 2018 সালের বাস্তবতার পরবর্তী দুটি বিসিএস বিশেষ বিবেচনা, বিশেষ করে নারীদের সংখ্যাটি যেন হুট করে কমে নিয়ে আসে, সে কারণে বিশেষ প্রবিধান অনুসরণ করার কারণে সেটি 24% 25% ছিল। 43তম বিসিএসে সেই নারীদের 100 জনের মধ্যে মাত্র 20 জন নারী কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন? আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই, নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা এটি সুচিন্তিত মতামত বলে আমরা মনে করি না। এবং এটি শুধুমাত্র আজকে সেখানে গুটি কয়েক আন্দোলনকারী বলছে তারা নারীরা কোটা চায় না, নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করি। যেখানে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করা সম্ভব, বাংলাদেশে 100 জনের মধ্যে 75 জন ছেলে সরকারি চাকরিতে যায় এবং সর্বশেষ বিসিএসে মাত্র 100 জনের মধ্যে 20 জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে। আমরা 2018 সালে পরিপত্র জারি করার আগের বিসিএসে 21 জন, মাত্র 21 জন সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা সেই 21 জন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে। পরবর্তী দুটি বিসিএসে আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, পরবর্তী দুটি বিসিএসে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নিরীক্ষা ক্যাডারে, একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে। পার্বত্য চট্টগ্রামের আমাদের এই জনগোষ্ঠীর যে পর্যাপ্ত প্রতিনিধিত্ব সরকারি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। আমরা মনে করি যে সেই পর্যাপ্ত প্রতিনিধিত্বটি বিদ্যমান প্রক্রিয়া আমরা নিশ্চিত করতে পারিনি। অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায়, সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সমতা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য নিরসন করার জন্য আমাদের পার্বত্য জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই সংবেদনশীলতা আমাদের প্রদর্শন করতে হবে বলে আমরা মনে করি। এর বাইরে আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে, আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, নিম্নবর্গীয় যে জনগোষ্ঠী রয়েছে, বাংলাদেশের মফস্বলে যেসব অঞ্চল রয়েছে, সেসব অঞ্চল থেকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব কিন্তু আমরা পূর্ণাঙ্গ মাত্রা এখনও নিশ্চিত করতে পারিনি। মেট্রোপলিটন নির্ভর চাকরি ব্যবস্থাকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের চাকরি পদ্ধতি ব্যবস্থা সমতার স্বার্থে, বৈষম্য নিরসনের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের শ্রমিকের সন্তান, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব আমরা মনে করি যে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। সে কারণে অবশ্যই এক ধরনের প্রগ্রেসিভ ব্যবস্থা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গ্রহণ করতে হবে। বিচার বিভাগের পর্যবেক্ষণে সেটি আসবে বলে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। এই বাস্তবতাগুলোর আলোকে আমরা মনে করি যে আমাদের সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে এবং যেখানে আমরা নিজেরা নির্ধারণ করে দিচ্ছি আজকে শাহবাগে কিংবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে আমরা এখানে নিজেরা যদি পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদের ভাগ্য নির্ধারণ করে দিই, বাংলাদেশের কক্সবাজারে কিংবা চট্টগ্রামে একজন মাদ্রাসায় যে মেয়েটি পড়ছে, স্কুলে যে মেয়েটি পড়ছে, বাল্যবিবাহ, যৌতুক এসব নিরসন করে যে মেয়েটি আজকে লড়াই করছে, তার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বাংলাদেশ ছাত্রলীগ কখনোই স্বীকার করবে না। বাংলাদেশের প্রত্যেকটি মেয়ের নিরাপত্তা, প্রত্যেকটি মেয়ের স্বাধীনভাবে বেড়ে ওঠা, প্রত্যেকটি মেয়ের চাকরির নিশ্চয়তা এবং সাংবিধানিক প্রোটেকশনকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে সমর্থন করে। আজকে প্রিয় বন্ধুগণ, যে কারণে সংবিধানে আমাদের 29 ধারার মধ্যে যেটি রয়েছে, সমতার যে নীতি রয়েছে, সেটিকে আমরা সমর্থন করি এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, ব্যাকওয়ার্ড সিটিজেনের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেটি প্রতিপালিত হওয়ার জন্য আহ্বান জানাই। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমাদের একটি স্লোগান দেওয়া হচ্ছে, এটি অনেক সময় পপুলিস্ট স্লোগান হলেই যে সেটিকে সমর্থন করতে হবে সেটিকে আমরা মনে করি না। আজকে মেধা না কোটা এ ধরনের একটি স্লোগান দেওয়া হচ্ছে, তার মানে বলা হচ্ছে যে মেধা এবং কোটা দুটি বৈপরীত্যমূলক ধারণা। আসলে কিন্তু সেটিও সঠিক ধারণা নয়, কারণ যারা এর আগে পরিপত্র অনুযায়ী যারা কিংবা আমাদের বিভিন্ন প্রগ্রেসিভ কোটা অনুযায়ী, শুধুমাত্র বাংলাদেশ নয়, যে কোনো কল্যাণধর্মী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যারা বিশেষ ধরনের প্রোটেকশন পায় তারাও কিন্তু সবাই মেধাবী। এখানে কে মেধাবী না, মেধার টেন্ডার দেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। এখানে মেধা বিতরণ বোর্ড তো কেউ আর গঠন করেনি যে কে মেধাবী না। যারা চাকরি পাচ্ছে তারা যেমন মেধাবী, যারা চাকরি পায় না তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। এবং একই সঙ্গে সবচেয়ে বড় বিষয়, যারা এই আমাদের সরকারি যে রাষ্ট্রীয়ভাবে যে আমরা সুরক্ষা নীতিগুলো দিই, সেই সুরক্ষা নীতিগুলোও কিন্তু যারা পায় তাদেরও কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হয়, তাদেরও রিটেন পরীক্ষায় পাস করতে হয়, ভাইভাতেও তাদেরকে পাস করতে হয় এবং সবগুলো
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলো আমরা দেই সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ রাষ্ট্রের ভারত, সেখানে কিন্তু আমাদের যে শিডিউল কাস্ট রয়েছে এসসি আমাদের, এবং ট্রাইব কাস্ট যেগুলো রয়েছে এসটি যেটিকে বলে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি যেটি রয়েছে, এবং ইকোনমিক্যালি উইকেন্ড যে ক্লাসটি রয়েছে বিশেষ করে উইমেনদের জন্য যেটি দেওয়া হয় সেটির জন্য কিন্তু আমাদের সংরক্ষণের বিধান রয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি সুনিশ্চিত করা হয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের পৃথিবীর প্রত্যেকটি দেশে বিশেষ করে বিভিন্ন জনজাতি যেখানে থাকে, বিভিন্ন জাতি সেখানে থাকে, প্রত্যেকটি জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট বিধিবিধান থাকে, যে কারণে কোটা না মেধা এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো রাজনৈতিক উচ্চারণ নয় বলে আমরা মনে করি। আমরা অবশ্যই সমতা চাই, আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই, আমরা অবশ্যই সুযোগের সমতা চাই, অবশ্যই আমরা মেধাভিত্তিক কর্মসংস্থান চাই, এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে, আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে, যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত, যেই আন্দোলনের জন্য সরকার পক্ষই লড়ছে, যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক, যে আন্দোলনের পক্ষে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান করছি, সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি, এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা কাদের আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন, আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা, মেধা, যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন, আমাদের প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার তৈরি করে দিয়েছেন। তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? দলীয় ক্যাডার এবং বিসিএস ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল? পিএসসিতে আজকে যে আস্থা তৈরি হয়েছে, পিএসসিতে যেভাবে স্বচ্ছতা মেধাভিত্তিক যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়েছে, পিএসসিকে হাওয়া ভবনের এক্সটেনশনে কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে। 24তম বিসিএস প্রশ্নভাষার বাস্তবতা, 27তম বিসিএস বাতিল করা, এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা 4 বছর অপেক্ষা করি, সেই 4 বছরের অধিক সময় বিসিএস পরীক্ষার জন্য বিএনপি জামায়াতের সময় আমাদেরকে অপেক্ষা করত। দুর্নীতি ছাড়া, অনিয়ম ছাড়া, প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। ছাত্রদলের ক্যাডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া। পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্রদলের ক্যাডাররা পরীক্ষা দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ সেটি ভুলে নাই। এবং আমরা আরও লক্ষ্য করি, লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে, যিনি ওয়াজ নসিহত করছেন বিসিএস পরীক্ষা দেওয়া তার যোগ্যতাই নেই, বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি, আজকে তিনি ডিকটেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে, মেধার ভিত্তিতে হওয়া উচিত কিনা। আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা, এটি ছাত্র সমাজের সঙ্গে প্রহসন। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারই একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যে সমাধান প্রয়োজন, সেই সমাধানটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারই এটি সুনিশ্চিত করবে। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা দেখেছি হাইকোর্টের আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে। আমরা মনে করি যে তারাই সত্যিকারের এই দাবিটির একটি স্থায়ী সমাধান চায়। এর বাইরে যারা রয়েছে তারা আমরা মনে করি এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের প্রবণতা থেকে তারা এই কাজটি করছে। এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে, কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব, এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা
সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো, কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কারো রয়েছে বলে আমরা মনে করি না।